মামা আসলাম। আজ স্কুল আছে নাকি? স্কুল আছে, আসলাম। সরস্বতী পুজো দর্শন শেষ। এবার আমি আবার মগরা থেকে ফিরে যাচ্ছি বর্ধমান। দুদিন খুব মজা করলাম, আনন্দ করলাম। মগরা শহরে সরস্বতী পুজো দেখলাম। আর আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি 2025 সাল। আবার ফিরে যাচ্ছি বর্ধমান শহরে। এই শীতের সকালে বাইক রাইড করার মজাই কিন্তু আলাদা। একটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর সকালবেলায় একটা শীতের আমেজে মোড়া বাইক রাইড করছি। বিগত দুদিন মগরা শহরে কাটালাম, খুব আনন্দ করলাম। গোটা সরস্বতী পূজা ফেস্টিভ্যালটা খুব এনজয় করলাম। মগরা শহরে দুদিন ধরে মগরা শহরে যত সরস্বতী পূজা প্যান্ডেল হয়েছিল তার ভিডিও করলাম, করে এখন আবার ফিরে যাচ্ছি বাড়ি উদ্দেশ্যে। আর কিছুদিনের মধ্যেই দেখাবো তোমাদের এই মগরা শহরে 2025 সালের সরস্বতী পুজোটা কেমন হয়েছিল, প্যান্ডেলগুলো কেমন হয়েছিল, আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিমার আদল কীভাবে তৈরি প্রতিটা প্যান্ডেলে দেখানো হয়েছিল তার ডিটেলস ভিডিও থাকবে আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। তো আপাতত চলেছি বাড়ির উদ্দেশ্যে। আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা ছিল আগে পুরনো জিটি রোড, মানে যখন এনএইচ তৈরি হয়নি তখন কিন্তু এই রাস্তাটা দিয়েই সমস্ত গাড়ি, 2 চাকা বলো বা 4 চাকা বলো, বাস বলো বা ট্রাক বলো, সমস্ত গাড়ি কিন্তু এই রাস্তাটার উপর দিয়ে কলকাতা থেকে নিউ দিল্লি যেত। আর তখন কিন্তু এনএইচ ছিল না, যার ফলে এই রাস্তাটা খুব মানে একটা ঝুঁকিবহুল রাস্তা ছিল। কারণ এখানে কিন্তু যেরকম রাস্তাটা দেখছো এখন, মানে 2 লেনের রাস্তা, অর্থাৎ একটা রাস্তা দিয়ে কিন্তু গাড়ি যেত আবার উল্টো দিক দিয়ে আসতো, ঠিক আছে, মানে 2টো লেন কিন্তু ছিল না, 1 লেনেরই রাস্তা ছিল। এটা এরকমই ছিল রাস্তাটা। আজকে রাস্তা খুব কনজেস্টেড আছে। সকাল দিকে সাধারণত রাস্তা এত কনজেস্টেড থাকে না, আজকে ভালো ট্রাফিক আছে। ডান দিক থেকে বাঁ দিক থেকে সাইকেল ঢুকে যাচ্ছে, রিক্সা ঢুকে যাচ্ছে। আর এইসব রাস্তা যেটা সবথেকে সমস্যা, যখন তখন হাম্প চলে আসছে, বাম্পার চলে আসছে, একটু সাবধানে চালাতে হচ্ছে, নাহলে যে কোনো মুহূর্তে বাম্পারের সম্মুখীন হতে পারে। আর স্পিড খুব তোলা যাচ্ছে না একদমই। এতক্ষণ বাদে একটু রাস্তাটা ফাঁকা পেয়েছি, তালান্ডুর কাছাকাছি জায়গায় চলে এসেছি। এই টাওয়ারগুলো দেখা যাচ্ছে, মানে তালান্ডু চলে এসেছি। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু কলকাতা থেকে নিউ দিল্লি যেতে হতো। আর এই রাস্তাটার যখন এনএইচ তৈরি হয়নি বা যখন এনএইচ ছিল না তখন এই রাস্তাটা কিন্তু নাম ছিল জাতীয় মহাসড়ক 2 বা পুরাতন জাতীয় মহাসড়ক 2। আর বর্তমানে এইটারই সাবস্টিটিউট একটা মহাসড়ক তৈরি হয়েছে, জাতীয় মহাসড়ক 19, যেটা এনএইচ বা ন্যাশনাল হাইওয়ে বলে থাকি, যেটা আমরা এখন মেন পারপাসে ব্যবহার করা হয়। অর্থাৎ সমস্ত বড় বড় বাস, ট্রাক যেগুলো যাতায়াত করে যায় সব ওই এনএইচ 19-এর উপর দিয়ে যায়। আর যখন এনএইচ 19 ছিল না তখন এই জাতীয় মহাসড়ক 2 বা পুরাতন জাতীয় মহাসড়ক 2 ছিল
ভারতের একটি প্রধান জাতীয় মহাসড়ক, যা দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যগুলোকে সংযুক্ত করেছিল। এটি ভারতের পুরাতন জাতীয় মহাসড়ক 91 এবং পুরাতন জাতীয় মহাসড়ক 1 সহ ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের একটি বড় অংশ গঠন করে। এই মহাসড়কটি জাতীয় রাজধানী দিল্লিকে কলকাতার পাশাপাশি ফরিদাবাদ, মথুরা, আগ্রা, কানপুর, এলাহাবাদ, বারাণসী, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর এবং বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ শহরগুলিকে যুক্ত করে। 2010 সালে সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক কর্তৃক সমস্ত জাতীয় মহাসড়কের নামকরণের পর এই জাতীয় সড়কের নামকরণ করা হয়েছিল NH-19 এবং NH-44 নম্বর জাতীয় সড়ক, এবং পুরাতন জাতীয় সড়ক 2 নম্বরটি আর এখন বিদ্যমান নেই। অর্থাৎ এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা, এটাই ছিল কিন্তু পুরাতন জাতীয় সড়ক 2, যেটা কিন্তু এখন আর কোনো বড় বাস বা ট্রাক কিন্তু যাতায়াত করে না। আর এই জাতীয় সড়ক 2 নম্বরটা কিন্তু এখন আর ধরা হয় না, এর অস্তিত্ব ধরা হয় না। আর দিল্লি থেকে আগ্রা অংশটি জাতীয় সড়ক 44-এর অংশ এবং আগ্রা থেকে কলকাতা অংশটি জাতীয় সড়ক 19-এর অন্তর্গত। জাতীয় মহাসড়ক 2 হরিয়ানা থেকে মথুরা জেলায় উত্তরপ্রদেশে প্রবেশ করেছে এবং এর একটি অংশ মথুরা রোড নামে পরিচিত। মথুরার আগে এটি হরিয়ানার পালওয়াল এবং ফরিদাবাদ শহর জুড়ে বিস্তৃত ছিল। মথুরার পরে এটি আগ্রায় পৌঁছায়, যা প্রায় 200 কিলোমিটার জুড়ে অবস্থিত। আগ্রায় এটি প্রায় 16 কিলোমিটার জুড়ে বিস্তৃত। আগ্রা ছেড়ে যাওয়ার পরে এটি ফিরোজাবাদ জেলায় প্রবেশ করে এবং তারপর ইটাওয়ায় প্রবেশ করে, যেখানে শহরের 15 কিমি বাইপাস তৈরি করা হয়েছে। ইটাওয়া ছেড়ে যাওয়ার পরে এটি কানপুর শহরে প্রবেশ করে, যেখানে 23 কিলোমিটার এবং 12 লেনের কানপুর ওভারব্রিজ নির্মিত হয়েছে, যা এশিয়ার বৃহত্তম ওভারব্রিজগুলির মধ্যে একটি। কানপুরে এটি শিল্পাঞ্চল প্রায় 60 কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং তারপর এটি ফতেহপুর জেলায় পৌঁছায় এবং ফতেহপুরের 16 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃতি লাভ করেছে। তারপর এটি কৌশাম্বী হয়ে এলাহাবাদে পৌঁছায় এবং শহরের 16 কিলোমিটার জুড়ে বিস্তৃত। তারপর বারাণসী মুঘলসরাইতে পৌঁছায় 15 কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এইভাবে উত্তরপ্রদেশ ছেড়ে চলে যায়। এই জাতীয় মহাসড়ক উত্তর ভারতে গণপরিবহনে একটি নতুন প্রাণ দিয়েছে। আগ্রা, কানপুর, ফতেহপুর এবং এলাহাবাদে নির্মিত ওভারব্রিজগুলি শহরের যানজট সমস্যা হ্রাস করেছে। এলাহাবাদ বাইপাস এক্সপ্রেসওয়ে দেশের দীর্ঘতম বাইপাস এর অংশ হিসেবেও স্বীকৃতি লাভ করেছে। বিহারে অবস্থিত জাতীয় সড়ক 2 এর অংশটি উত্তরপ্রদেশের সীমান্তবর্তী কর্মনাশা নদীর উপর অবস্থিত সেতু থেকে শুরু হয়েছে। জাতীয় সড়ক 2 রাজ্যে 202 কিলোমিটার দীর্ঘ এবং তারপর ঝাড়খণ্ডে প্রবেশ করে। দোভি এবং চৌপারণের মাঝামাঝি বড়চট্টির আশেপাশে এর বিস্তৃতি দেখতে পাওয়া যায়। এর মাঝখানের একটি অংশ কৈমুর জেলার মধ্য দিয়ে যায়। মোহানিয়া হল এর প্রথম প্রধান শহর। এছাড়াও জাতীয় সড়ক 30 শহরের সাথে সংযুক্ত এবং পাটনা শহরের দিকে এগিয়ে যায়। পরবর্তী শহর হলো সাসারাম, যেখানে মহান সম্রাট শেরশাহ সুরির সমাধি রয়েছে। দেহরি অনশনে এটি জহর সেতুর উপর দিয়ে সোন নদীর বিস্তৃত অংশে অতিক্রম করে। দোভিতে এটি গয়া এবং পাটনার রাস্তার সাথে মিলিত হয়। পাটনা থেকে ডালটনগঞ্জ যাওয়ার জাতীয় সড়ক 98 ঔরঙ্গাবাদে জাতীয় সড়ক 2কে অতিক্রম করে। ঝাড়খণ্ডের জাতীয় সড়ক 2 এর অংশটি আসানসোল নিরসা বাইপাসের বরাক নদীর উপর অবস্থিত। সেতু থেকে বড়চট্টির আশেপাশে বিস্তৃত এবং 190 কিলোমিটার দীর্ঘ। পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে প্রবেশের পরপরই জাতীয় সড়ক 2 উত্তরে মাইথনগামী রাস্তা এবং দক্ষিণে পাঞ্চেতের রাস্তার সংযোগস্থলে মিলিত হয়। জাতীয় সড়ক 2 নিশার পুরাতন গ্যাংটক রোডে ফিরে আসে। গোবিন্দপুরে
জাতীয় সড়ক 2 ধানবাদ এবং জামশেদপুরগামী জাতীয় সড়ক 32-এর সাথে মিলিত হয়। তোপচাঁচিতে জাতীয় সড়ক 2 এর পাশে একটি মনোরম হ্রদ রয়েছে। এরপর ইসরি পর্যন্ত দীর্ঘ সময় ধরে জাতীয় সড়ক 2 এর উত্তর দিকে বিশাল পরশনাথ পাহাড় বিরাজমান। ডুমরিতে উত্তর দিকে রাস্তাটি মধুবন এবং গিরিডিহ এর দিকে যায়। পরবর্তী গুরুত্বপূর্ণ সংযোগস্থল হল বাগোদর, যেখানে জাতীয় সড়ক 100 জাতীয় সড়ক 2 এর সাথে মিলিত হয়। হাজারিবাগ রোড স্টেশনের দিকে যাওয়ার জন্য একটি রাস্তা রয়েছে। বারোহিতে জাতীয় সড়ক 31 এবং জাতীয় সড়ক 33-এর সংযোগস্থল রয়েছে। চৌপারান এবং দবির মধ্যে বড়চট্টির কাছাকাছি জাতীয় সড়ক 2 বিহারের দিকে চলে গেছে। জাতীয় সড়ক 2 এর ঝাড়খণ্ড সেক্টরের বেশিরভাগ অংশ কোডারমা মালভূমির একটি ঢেউ খেলানো অঞ্চলের মধ্যে দিয়ে গেছে। NH 2 এর পশ্চিমবঙ্গ প্রান্তটি কলকাতার উপকণ্ঠে ডানকুনিতে শুরু বা শেষ হয়। নিবেদিতা সেতু পর্যন্ত 6 কিলোমিটার দীর্ঘ একটি অংশ রয়েছে এবং তারপরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এটিকে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড এবং যশোর রোড NH 34-এর সাথে সংযুক্ত করে। বিকল্পভাবে কলকাতাগামী যানবাহন ডানকুনিতে কোনা এক্সপ্রেসওয়ে অথবা NH 117 এবং বিদ্যাসাগর সেতু ধরে কলকাতায় প্রবেশ করে। পশ্চিমবঙ্গের 4 লেনের NH 2 অংশটি বরাকর থেকে ডানকুনি পর্যন্ত বিস্তৃত এবং পুরো অংশটি সম্পূর্ণ 65 কিলোমিটার বা 40 মাইল দীর্ঘ ডানকুনি পালশিট অংশটি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত। পালশিট থেকে আসানসোলের উপকণ্ঠ পর্যন্ত এটি শক্তিগড়, বর্ধমান এবং রানীগঞ্জের মতো শহরগুলিকে বাইপাস করে পুরাতন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড অনুসরণ করে তবে দুর্গাপুর এবং অন্ডালের মধ্যে দিয়ে যায়। পালশিট পানাগড় অংশটি 64 কিলোমিটার এবং পানাগড় রানীগঞ্জ অংশটি 42 কিলোমিটার জুড়ে বিস্তৃত। পানাগড়ে দার্জিলিং মোড়ে NH 2 পানাগড় মোরগাম মহাসড়কের সাথে মিলিত হয়। আসানসোল NH 2 এর উপকণ্ঠে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি ছেড়ে বেরিয়ে যায়। পরবর্তীটি পশ্চিমবঙ্গের আসানসোল, নিয়ামতপুর, কুলটি এবং বরাকর এবং ঝাড়খণ্ডের চিরকুন্ডা এবং কুমারডুবির জনাকীর্ণ অঞ্চলের মধ্যে দিয়ে যায়। আসানসোলের উপকণ্ঠকে একটি বাইপাস উড়িষ্যার সাথে সংযুক্ত করে, যেখানে জাতীয় সড়ক 2 গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে ফিরে যায়। মেমারিয়ার 18 কিলোমিটার এখান থেকে পান্ডুয়া পেরিয়ে গেছি। রানীগঞ্জ বরাকর অংশটি 33 কিলোমিটার জুড়ে বিস্তৃত। 120 কিলোমিটার দীর্ঘ পানাগড় ধানবাদ অংশটি 2001 সালে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। 130 কিলোমিটার বা 81 মাইল পানাগড় ডানকুনি অংশের নির্মাণ ব্যয় ছিল 178 মিলিয়ন মার্কিন ডলার। পশ্চিমবঙ্গের পুরো অংশটি একটি টোল জোন। 3টি স্থানে টোল প্লাজা রয়েছে, যেমন আসানসোল, পালশিট এবং ডানকুনি। আসানসোল টোল প্লাজা এখন বন্ধ আছে। দুর্গাপুরের কাছে বাঁশকোপায় একটি টোল প্লাজাও রয়েছে। ট্রেন যাচ্ছে বাঁ দিকে, তখন রেলগেট পড়েছে, রেলগেটে দাঁড়াতে হবে। এটা পান্ডুয়া রেলগেট। আমি পৌঁছালাম, আমার রেলগেট খুলে দিয়েছে। ওয়েট করতে হলো না, এখানে আবার জাম লেগে যেতে পারতো। বরাকর নদীর উপর সেতুটি অতিক্রম করার মাত্র কয়েক কিলোমিটার পরে ঝাড়খণ্ডের মাইথন মোড়ে একটি নতুন টোল বুথ স্থাপন করা হয়েছে। NHAI এর পরিসংখ্যানগত রেকর্ড অনুসারে 2008 সালে প্রতিদিন প্রায় 8,50,000 থেকে 9 লক্ষ যানবাহন বরাকর এবং ডানকুনির মধ্যে চলাচল করত। মোট টোল আদায়ের পরিমাণ ছিল প্রতিদিন 25 লক্ষ টাকা। NH 2 ধরে প্রচুর সংখ্যক বাস চলাচল করে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্পোরেশন কেবল দুর্গাপুর এবং কলকাতার মধ্যে 47টি বাস পরিচালনা করে। 2008 সালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্পোরেশন বর্ধমান এবং কলকাতার মধ্যে বাস পরিষেবা শুরু করে। এসি এবং নন এসি উভয় ধরনের বাসই পাওয়া যায়।
প্রায় 50টি বাস রয়েছে। 2011 সালে বর্ধমান এবং কলকাতার মধ্যে রয়্যাল এক্সপ্রেস এসি বাস পরিষেবা শুরু হয়েছিল। আর এখন যে রোডটাতে যাচ্ছি এই রোডটাই ছিল কিন্তু NH জাতীয় সড়ক 2, যা এখন বর্তমানে NH-19 নামকরণ হয়েছে। বৈচিগ্রাম চলে এলাম। বর্ধমান দেখাচ্ছে এখান থেকে 42 কিলোমিটার আর মাত্র। আর এই জাতীয় সড়ক 2 যেটার উপর দিয়ে এখন আমি যাচ্ছি, এটা কিন্তু এখন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই রাস্তাটির কিন্তু এখন কোনো রেকর্ড কিন্তু নেই। আর এখন এর নাম বদলে করা হয়েছে NH-19, যেটা রসুলপুরের কাছে গিয়ে মিশবে। তখন দেখাবো ওই NH-19 উপর দিয়ে আমি যাব। আর এই রাস্তাটা, যে রাস্তাটাতে এখন যাচ্ছি, এই রাস্তাটার পূর্ব নাম আগে ছিল দিল্লি কলকাতা রোড। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের দ্বারা মহাসড়কগুলির পুনঃসংখ্যাকরণের আগে এটি দিল্লি কলকাতা রোড নামে পরিচিত ছিল, যেটা এখন বর্তমানে নামকরণ হয়েছে NH-19। এখন সে রাস্তা দিয়েই যাচ্ছি মগরা থেকে বর্ধমানের উদ্দেশ্যে। সরস্বতী পুজো উপলক্ষে গিয়েছিলাম মগরা, সেখানে দুদিন খুব আনন্দে কাটালাম। কাটিয়ে আবার ফিরে যাচ্ছি বর্ধমান শহরে। আর শীতের সকাল, খুব সুন্দর বাইক রাইড করেছিলাম। ঠান্ডা আমেজ, শীতল আমেজ মধ্যে দিয়ে খুব ভালো লাগছিল বাইক রাইড করতে। ঠান্ডা হাওয়া চোখে লাগছিল। শীতের সকাল, ফাঁকা রাস্তা, চারপাশে ধানের ক্ষেত, ধান কাটা হয়ে গেছে, ফাঁকা ক্ষেতকে দেখা যাচ্ছে। সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, গাছগাছালিতে ভরা সুন্দর একটা গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে বাইক রাইড করেছিলাম। একটা গ্রাম্য পরিবেশ যেরকম হয় সেরকম টাইপের লাগছিল। আর এই ফিলিংসটা কিন্তু যখন NH-19 ওপর দিয়ে যায়, যেটা এখন নতুন সড়ক, জাতীয় মহাসড়ক হিসেবে চিহ্নিত হয়েছে, তখন কিন্তু এই একটা ভালো লাগার ফিলিংসটা কিন্তু আসে না। কিন্তু একটা রুক্ষ রুক্ষ ভাব, সবসময় গাড়ি ছুটছে, চারপাশে কিছু নেই। আর এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম, দেখো কি সুন্দর একটা গ্রাম্য পরিবেশের ভাব আসছিল, একটা ফিলিংস আসছিল। গ্রামের যেরকম সিচুয়েশানটা হয়, গ্রামের যেরকম একটা ফিলিংস আসে, মনে হচ্ছে কোনো গ্রামের মেঠো পথের মধ্যে দিয়ে বাইক নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, তো অদ্ভুত ফিলিংস আসে। এই রাস্তাটা যখনই যাই খুব ভালো লাগে। যার জন্য আমি NH-19 কখনো ব্যবহার করি না মগরা যাওয়ার জন্য। NH-19 কিন্তু ব্যবহার করে যাওয়া যায়। আমি নেক্সট টাইম যখন যাব এই রুটটাতেই যাব না, তোমাদের অন্য একটা রুট দিয়ে নিয়ে যাব। সেটা হচ্ছে দশঘরার রুট। অর্থাৎ NH-19টা আমি ধরো এখানে যখন এই রাস্তা দিয়ে আসি, তখন রসুলপুরের পর ভেঙে যায়। রসুলপুরের পর NH-19কে ছেড়ে দিই, পরিত্যাগ করি, তারপর আমি আবার এই রাস্তাটা ধরি। কিন্তু দশঘরা রুট যেটা আছে সেটা আর তো আমাকে যেতে হবে। সেটা বলে দিচ্ছি, মোটামুটি পালশেট ছাড়িয়ে রসুলপুরের পর মেমারির কাছাকাছি জায়গায় গিয়ে কিন্তু আমাকে বাঁ দিকে টার্ন নিতে হবে। অর্থাৎ দশঘরার যে রুটটা আছে, সেই দশঘরা রুটে আমি একবার মগরা যাব, সেই রুটটা তোমাদের দেখাবো। রাস্তার কন্ডিশন খুব খারাপ, খুব খারাপ। এত খারাপ কন্ডিশন বলে বোঝাতে পারবো না। যেখানে সেখানে এবড়ো খেবড়ো, উঁচু, কোথাও উঁচু কোথাও নিচু। এ দেখো পিচ ফেলে ফেলে সব উঁচু করে রেখেছে। গাড়ি রীতিমতো লাফাচ্ছে। আমি যদিও বাইক নিয়ে কোনো দিন দশঘরা রুটে মগরা যাইনি, গেছি 4 চাকায় গেছি। 4 চাকায় মাঝে মাঝে আমি যেতাম, তখন
4 চাকা ভাড়া করে যেতাম, তখন ওই 10 রুট দিয়ে ড্রাইভার নিয়ে যেতেন। তো সেই 10 রুটটাও খুব ভালো, আরও গ্রাম্য পরিবেশ। চারদিকে গ্রামের যেরকম কুঁড়ে ঘর দেখতে পাওয়া যায়, গাছগাছালিতে ঘেরা, প্রায় চারপাশে ছোট ছোট গ্রাম চোখে পড়বে। তার মাঝখান দিয়ে পিচের রাস্তা, ধুলো ওড়ানো পিচের রাস্তা, গরু ছাগল ইত্যাদি চড়ে বেড়াচ্ছে চারদিকে। চারদিকে সবুজ ধানের ক্ষেত, একটা অদ্ভুত ভালো লাগা ফিলিংস আসবে যখন ওই 10 রুটটা দিয়ে মগরা যাব। আমি নেক্সট যখন সরস্বতী পুজো যাব তখন ওই রুটটা আমি দেখাবো তোমাদের। আরও একভাবে তোমরা মগরা যেতে পারো, সেটা হচ্ছে NH-19 ধরে সোজা যেতে হবে বৈদ্যবাটি। বৈদ্যবাটি গিয়ে বৈদ্যবাটি ক্রসিংয়ে যে ক্রসিংটা আছে বৈদ্যবাটি ক্রসিং, সেই বৈদ্যবাটি ক্রসিং থেকে বাঁ দিকে টার্ন নিতে হবে। বাঁ দিকে টার্ন নিয়ে ওই রাস্তা দিয়ে কিন্তু ভদ্রেশ্বর ব্যান্ডেল হয়ে মগরা পৌঁছাতে পারবে। সেটা কিন্তু অনেক লং ডিস্টেন্স হয়ে যাবে, ওটা সচরাচর কেউ ব্যবহার করে না। যারা বড় বড় গাড়ি নিয়ে যায়, 4 চাকা বড় গাড়ি, তারা মানে যদি ওই এরকম ছোটোখাটো রাস্তা পছন্দ না করে, কারণ এইসব রাস্তা খুব এবড়ো খেবড়ো আছে, মাঝে মাঝে বড় বড় গাড্ডা আছে, আর বড় বড় হাম্প আছে, বাম্পার আছে, তাই অনেকে এই রাস্তা যেতে পছন্দ করে না। সবসময় NH-19 ধরে যেতে পছন্দ করে, কারণ ওই রাস্তাতে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। তাই ওই রাস্তাটা যারা বড় গাড়ি নিয়ে যাবেন তাদের জন্য ঠিক আছে। আর ছোটো ছোটো গাড়ি আমাদের যেরকম বাইক নিয়ে আমরা যাতায়াত করি, বাইকের জন্য এই রাস্তাটা বা 10 রাস্তাটা কিন্তু একটা খুব সুন্দর রাস্তা বর্ধমান থেকে মগরা যাওয়ার জন্য, বা মগরার পরবর্তী যে জায়গাগুলো আছে ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, হুগলি, চুঁচুড়া, চন্দননগর, এই সমস্ত জায়গায় যারা যাবেন তারা কিন্তু এই রাস্তাটাতে যেতে পারেন। কারণ এই রাস্তাটা দিয়ে যাওয়ার অনেক সুবিধা আছে। সেটা হচ্ছে এই রাস্তায় যেতে যেতে আপনার একটা গ্রামীণ পরিবেশ পাবেন, চারদিকে গাছগাছালিতে ঘেরা একটা সুন্দর আমেজে মোড়া একটা রাস্তা, মানে চারদিকে দৃশ্য উপভোগ করতে করতে আপনারা যেতে পারবেন। চারদিকে ধানের ক্ষেত, সবুজ ধানের ক্ষেত, সবুজ গাছগাছালিতে ঘেরা, মাঝে মাঝে কুঁড়ে ঘর চোখে পড়বে, ছোটো ছোটো গ্রামীণ পরিবেশের যে ছোঁয়া সেটা পাবেন। সেগুলো দেখতে দেখতে একটা অপরূপ ভালো লাগা পরিবেশের মধ্যে দিয়ে আপনারা এই বাইক রাইড করতে পারবেন। সেটা যেরকম একটা অ্যাডভান্টেজ আছে। দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কিছুক্ষণ পরপরই আপনারা বিভিন্ন জায়গায় ছোটো ছোটো চায়ের দোকান দেখতে পাবেন, ছোটো ছোটো খাবারের দোকান দেখতে পাবেন, যেগুলো আপনারা যখন মনে হবে গাড়ি থামিয়ে সে দোকানগুলোতে আপনার ইচ্ছে মতো খাবার খেতে পারবেন, চা খেতে পারবেন। তারপর সেই দোকানের শীতল ছায়ায় একটু শরীরটাকে এলিয়ে দিয়ে একটা হালকা বিশ্রাম নিয়ে আবার আপনারা বাইক রাইড করতে পারবেন। মাঝে মাঝে এরকম 5 মিনিট বা 7 মিনিটের ব্রেক নিয়ে এটা খুব সুন্দর আপনারা বাইক রাইড এই রাস্তার উপর দিয়ে করতে পারবেন। আর এই রাস্তায় যেহেতু কোনো বড় গাড়ি নেই, বড় ট্রাক বা বাস সচরাচর যাতায়াত করে না, বাস তো যাতায়াত করেই না, বাস তো ছেড়েই দিলাম, কারণ বড় বাস যেগুলো সব NH-19 দিয়ে বেরিয়ে যায়। আর ট্রাক যেগুলো ঢোকে সেগুলো মানে লোড মাল তুলে সেগুলোকে ডেলিভারি দিতে আসে, সেই পারপাসে ঢোকে। এখান দিয়ে কিন্তু চলাচল করে না ট্রাক, কিন্তু চলাচল যত ট্রাক যাবে বা আসবে সব কিন্তু NH-19 ওপর দিয়ে যাবে, আবার NH-19 ওপর দিয়ে আসবে। এখানে শুধুমাত্র যে সমস্ত জায়গায় মাল ডেলিভারি করতে হয় সেই সমস্ত জায়গাতে শুধু ট্রাক ঢোকে। এ দেখুন একটা ট্রাক বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তায় কিন্তু কোনো বাস কিন্তু আপনাদের চোখে পড়বে না, অর্থাৎ কোনো যাত্রীবাহী বাস কিন্তু এই রাস্তায় আসে না। এটা হচ্ছে মেমারি রেলগেট। এখানে কপাল ভালো থাকলে রেলগেট খোলা পাওয়া যায়। আজকে কপালটা ভালো আছে। আমি কোনোবারই যতবার এসেছি এখানে রেলগেট বন্ধ থাকে, রেলগেট পড়ে যাবে। এই রাস্তাটা বেশিরভাগ সময় কিন্তু আপনারা ফাঁকাই পাবেন, বিশেষ করে এই সকালের দিকে। আমি যেমন এই সকালের দিকে একটা সুন্দর বাইক রাইড করেছিলাম, দেখতে পাচ্ছেন রাস্তাটা কি
পছন্দ ফাঁকা। একটা অপূর্ব একটা ফিলিংস আসছিল, খুব আনন্দ আসছিল। আসলে তাই না, আপনারা যখন ভিডিওটা দেখবেন, ঠিক আছে, এই ভিডিওটা, এই রাস্তার ভিডিওটা যখন দেখবেন, আপনাদের মনে দেখবেন একটা অদ্ভুত একটা ভালো লাগা ভাব আসছে, একটা আনন্দ ফিলিংস আসছে, যেটা কিন্তু আপনারা এনএইচে পাবেন না। এনএইচে যখন বাইক রাইড করব, দেখবেন 4-5টা সেই 4 লেনের 5 লেনের একটা সেই চওড়া রাস্তার চারপাশে বাড়িঘর নেই, গাছগাছালি কিচ্ছু নেই, দোকানপত্র নেই, হাট বাজার নেই। এই দেখুন চারপাশে কী সুন্দর দোকানঘর চোখে পড়ছে, চারদিকে গাছে, সবুজ গাছে মোড়া, বাঁদিকে বড় বড় ঘর দেখা যাচ্ছে, বাড়ি দেখা যাচ্ছে, ঠিক আছে। এইদিকে দেখুন ডান দিকে কত ছোট ছোট টিনের চালা দেওয়া, টালির চালা দেওয়া ছোট ছোট দোকান, চারপাশে গাড়ি দাঁড়িয়ে আছে, বাঁদিকে জনবসতি। এর মধ্যে দিয়ে যখন বাইক রাইড করি তখন সত্যি খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আস্তে আস্তে বেশ একটা বাইক রাইড করার যে মজা, যে ফিলিং, সেটা এই রাস্তা দিয়ে আপনারা যদি বাইক রাইড করেন তখন সেটা বুঝতে পারবেন, যেটা এনএইচের উপর দিয়ে গেলে আপনারা কখনোই কিন্তু ফিল করতে পারবেন না। তাই চেষ্টা করবেন আপনারা যখন বর্ধমান থেকে হোক বা দুর্গাপুর বা আসানসোল থেকে হোক কলকাতার দিকে যাবেন, তখন যদি হাতে সময় থাকে, অবসর সময় থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ এই রাস্তাটা সত্যি একটা মনোমুগ্ধকর রাস্তা। আর যদি খুব আর্জেন্ট থাকে, হাতে সময় না থাকে, আপনাদের তাড়াতাড়ি কলকাতা বা হাওড়া পৌঁছতে হবে, তাহলে আপনারা অবশ্যই NH-19কে ব্যবহার করবেন। তো আমি যখনই যাই, এই রাস্তাটার উপর দিয়ে যাই, এইটাই হচ্ছে আমাদের সেই পুরনো জিটি রোড। এই রাস্তাটার উপর দিয়ে কিন্তু যখন NH তৈরি হয়নি, তখন কিন্তু এই রাস্তাটার উপর দিয়ে সমস্ত গাড়ি, বাস থেকে শুরু করে বাস, ট্রাক, লরি, তারপর বাইক, 4 চাকা, সমস্ত গাড়ি কিন্তু এই রাস্তার উপর দিয়ে কিন্তু যাতায়াত করতো কলকাতা থেকে একদম নিউ দিল্লি পর্যন্ত। এটাই জাতীয় সড়ক 2 নামে পরিচিত ছিল। আজ দেখুন এই রাস্তাটা কোনো অস্তিত্ব নেই, প্রায় এই রাস্তাটার নাম মুছে গেছে ইতিহাসের পাতা থেকে। এর পরিবর্তে একটা নতুন রাস্তা তৈরি হয়েছে NH-19, যেটার উপর দিয়ে আমরা সবাই যাচ্ছি। আর এই রাস্তাটাকে কিন্তু আমরা ভুলে গেছি, আমরা কেউ কিন্তু ব্যবহার করি না। অথচ দেখুন সেই পুরনো ঐতিহ্য, পুরনো যে একটা আমাদের যে যখন NH ছিল না, তখন যে স্মৃতি, তখন আমরা এই রাস্তাতে গেলে যে ফিলিংসটা পেতাম, যে ধারণাটা আমাদের মনে তখন ছিল, সেই স্মৃতি কিন্তু আজও বহন করে এই জাতীয় সড়ক 2 এখনও রয়ে গেছে। তার অস্তিত্ব থেকে গেছে, তার নাম হয়তো ইতিহাসের পথ থেকে মুছে গেছে, কিন্তু তার যে ঐতিহ্য, তার যে একটা মহান গৌরব, সেটা কিন্তু আজও এই জাতীয় সড়ক 2 ধরে রেখেছে। রসুলপুর ঢুকছি, চলে এলাম রসুলপুর। এখান থেকে বর্ধমান খুব 22 কিলোমিটার আর মাত্র। আর NH-এ উঠে যাবো এরপর। NH-এ উঠলে তো 22 কিলোমিটার 10 মিনিটের ব্যাপার। এখন তো তাও অনেক চারপাশে বড় বড় বাড়িঘর হয়ে গেছে। আজ থেকে 20 বছর বা 30 বছর আগে আমি এই রাস্তাটা দিয়ে মামার বাড়ি গিয়েছিলাম, বাসে করে গিয়েছিলাম। তখন তো আমি গাড়ি চালাতাম না, এখন বর্তমানে আমরা আসিনি। তো মামা বাড়ি আমি গিয়েছিলাম এই রাস্তাটার উপর দিয়ে, বারদুয়ে গিয়েছিলাম। আর মামা বাড়ি থেকে এসেওছিলাম বারদুয়ে এই রাস্তাটার উপর দিয়ে। তখন কিন্তু রাস্তাটা কিন্তু আমি দেখেছিলাম অনেক ফাঁকা ছিল, আরও ফাঁকা ছিল। অর্থাৎ চারপাশে এখন যেরকম বড় বড় ঘরবাড়ি দেখতে পাওয়া যাচ্ছে বা প্রচুর জনবসতি গ্রো করে গেছে, তখন কিন্তু এই জনবসতি কিছুই ছিল না বলতে গেলে। চারপাশে ধুধু করা একদম, যেদিকে তাকাতাম মানে শুধু ধুধু প্রান্তর, ধানের ক্ষেত দেখা যেত, আর প্রচুর গাছপালা ছিল চারপাশে। গোটা রাস্তাটা জুড়ে, রাস্তার চারপাশ জুড়ে কিন্তু বড় বড়
এরকম যেরকম গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এরকম সারা রাস্তার চারপাশে কিন্তু বড় বড় গাছ ঘিরে থাকতো। আর এরকম বাঁ দিক ডান দিক তাকালেই কিন্তু ধানের ক্ষেত চোখে পড়তো। আর যে সমস্ত বাড়িঘর তখনকার দিনে আমি দেখেছিলাম সব কুঁড়ে ঘর ছিল। এইরকম বাঁ দিকে যেরকম দেখছেন কুঁড়ে ঘরগুলো বেরিয়ে দেখা যাচ্ছে, এই যে ডান দিকে কুঁড়ে ঘর, বাঁ দিকে কুঁড়ে ঘর, এরকম টিনের চালার কুঁড়ে ঘর বা খড়ের চালার কুঁড়ে ঘর কিন্তু তখন দেখা যেত। একটা অদ্ভুত ফিলিংস আসতো, অদ্ভুত ভালো লাগার ফিলিংস আসতো। তাই এই রাস্তাটার উপর দিয়ে যখন যাই তখন কিন্তু আমার সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। সেই ছোটোবেলার একটা স্মৃতি, যার আমি এখনও এই রাস্তাটা এলেই সেটা আমি আমার একটা অনুভূতি বা ফিলিংস জাগিয়ে তোলে। একটা সেই গ্রাম্য পরিবেশের যে একটা মিষ্টি গন্ধ, সেটাই এরকম এই রাস্তার উপর দিয়ে যখন যাই সেটা আমি ফিল করি। আপনারাও হয়তো যখন এই ভিডিওটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই রাস্তাটায় কিন্তু সত্যি একটা আনন্দদায়ক রাস্তা। এই আনন্দদায়ক ভ্রমণ আপনারা এখানে এই রাস্তায় করতে পারবেন। ভিডিওটা দেখলেও আপনারা বুঝতে পারবেন, আপনাদের একটা অদ্ভুত ভালো লাগা ফিলিংস আসবে। অন্তত আমার আসে। আমি যখন এই রাস্তার ভিডিও দেখি, এই রাস্তার উপরে যখন যাই তখন তো আমার ভালো লাগে, 23 কিলোমিটার। একটা অদ্ভুত ভালো লাগা ফিলিংস আসে। সেই সঙ্গে যখন ভিডিওটাও দেখি, ভিডিওটাও দেখতে ভালো লাগে। আমি এনএইচের ওপর দিয়ে যখন ভিডিও দেখি তখন কিন্তু এই ফিলিংসটা আমি পাই না, কিন্তু যখন এই রাস্তাটার উপর দিয়ে আমি যাওয়ার যে ভিডিওগুলো তৈরি করি, সেই ভিডিওগুলো যখন দেখি সত্যিই একটা সেই পুরনো গ্রাম্য পরিবেশে রসুলপুরে গেট যে চলে feeling, এলাম। সেটা আমার এখানে শরীর মনে বিশাল জাম লাগে, শরীর মনে গেট খুলে একটা গেছে। অদ্ভুত হিল্লোল তোলে, মানে ভালো লাগার একটা আনন্দ আমার মনে উত্তাল হয়ে ওঠে। তো সেই রাস্তাটা দিয়ে আমি এখন চলেছি। আর এই রাস্তাটা চারপাশ যে যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গ্রাম্য পরিবেশ, সেটা দেখতে দেখতে উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। চারপাশে যে সুন্দর ছোটো ছোটো ঘরবাড়ি দেখা যাচ্ছে, দোকান ঘর দেখা যাচ্ছে, সেগুলো দেখতে দেখতে সেগুলোকে উপভোগ করতে করতে বাইক রাইড করেছিলাম। সত্যিই একটা উপভোগকর মুহূর্ত ছিল যখন আমি এই রাস্তার উপর দিয়ে বাইক রাইড করছিলাম। সেটা আপনাদেরও দেখাচ্ছি। চেষ্টা করবেন যখন কলকাতা থেকে দুর্গাপুর বা আসানসোলের দিকে যাবেন বা বর্ধমানের দিকে আসবেন বা বর্ধমান থেকে কলকাতা দিকে যাবেন, এই রাস্তাটা ব্যবহার করার চেষ্টা করবেন। দেখবেন ভালো লাগবে, একটা আনন্দদায়ক সফর ফিল করবেন। এইটা হচ্ছে এসএইচ অর্থাৎ স্টেট হাইওয়ে। এতক্ষণ যে রাস্তাটা দিয়ে এলাম এটা হচ্ছে এসএইচ স্টেট হাইওয়ে। এবার এই এসএইচটা এনএইচের সঙ্গে কানেক্ট হবে। এবার আমরা এনএইচে পড়ব। এতক্ষণ আমরা ছিলাম এসএইচে অর্থাৎ স্টেট হাইওয়েতে ছিলাম, এবার ন্যাশনাল হাইওয়েতে পড়ব, ন্যাশনাল হাইওয়েতে উঠব। আর কিছুটা আছে এসএইচ, তারপর আমাদের শুরু হয়ে যাবে ন্যাশনাল হাইওয়ে। এবার রাস্তা ভালো পাওয়া যাবে। বর্ধমান আর 20 কিলোমিটার। এই রাস্তাটা চলে যাচ্ছে কলকাতার দিকে
অর্থাৎ তোমরা যারা কলকাতার দিকে যাবে তাদের এই রাস্তাটা ধরতে হবে, আর আমরা যেহেতু যাবো বর্ধমান যাওয়ার রাস্তাটা হচ্ছে এইটা, আর বর্ধমান থেকে যারা আসবে তারা এই রাস্তা দিয়ে আসবে। এটা হচ্ছে বর্ধমান থেকে আসার রাস্তা, এইটা হচ্ছে বর্ধমানের দিকে যাওয়ার রাস্তা, আর এই রাস্তাটা হচ্ছে কলকাতা থেকে যাওয়ার রাস্তা। এখানে 3টে রাস্তা আছে। আর পারলে এই রাস্তার চারপাশে যে দোকানপত্রগুলো আছে, চায়ের দোকান আছে, মাঝে মাঝে দাঁড়িয়ে চা খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন অদ্ভুত একটা ভালো লাগা ফিলিংস আসবে। বিশেষ করে শীতকাল বর্ষাকালে যখন এই রাস্তার উপর দিয়ে যাবেন, তখন দেখবেন আরও যাত্রাটা আপনাদের আনন্দমুখর হবে। আর মাঝে মাঝে যখন ওই গাড়ি থামিয়ে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে রাস্তার ধারে চায়ের দোকানে বসে শীতল পরিবেশে চায়ের চুমুক দেবেন, তখন দেখবেন আপনার মনটা একটা অনাবিল আনন্দে ভরে যাবে। তাই এই রাস্তাটা আপনারা মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি দেখাচ্ছি আমার গাড়ি লাইভ স্ট্রিমিং চ্যানেলে মগরা থেকে বর্ধমান যাওয়ার পথে সেই খুব সুন্দর গ্রাম্য পরিবেশে গাছগাছালিতে ঘেরা, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সেই রাস্তার উপর দিয়ে আমার একটা বাইক রাইডের ভিডিও। শক্তিগড় ঢুকে যাচ্ছি। শক্তিগড়ে একটু চা খাবো, চা খেয়ে তারপর আবার রওনা দেবো। সকাল থেকে চা খাওয়া হয়নি, সেই 6টার সময় চা খেয়েছি, তারপর চাটা খাওয়া হয়নি। কচুরি খেলাম একটা দোকানে, সে দোকানে চা ছিল না, আর তারপর আর থামা হয়নি। এখানে একটা দোকানে চাটা খেয়ে তারপর আবার জার্নি স্টার্ট করব। আমি এখন সেই খুব সুন্দর গ্রামীণ রাস্তাটা ছেড়ে দিয়ে রসুলপুরের পর আবার NH-19 উঠে পড়েছি। এই দেখো, এইটা হচ্ছে সেই NH-19 যেটা আমাদের আগে ছিল জাতীয় সড়ক 2। যে জাতীয় সড়কের উপর দিয়ে আমি এতক্ষণ এলাম, যে রাস্তায় ভিডিও দেখালাম, যে রাস্তাটার বর্ণনা করলাম, যে আগে সমস্ত কিছু যানবাহন কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যে রাস্তাটার উপর দিয়ে যেত, সেই পুরোনো রাস্তাটার উপর দিয়ে আমি এলাম। সেই রাস্তাটার একটা ডিটেলস ভিডিও বা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, আর জানালাম সেই রাস্তাটা সম্পর্কে যাবতীয় তথ্য, যাবতীয় ইনফরমেশান। আবার এখন আমি উঠে চলে এসেছি NH-19-এ। এই NH-19টা কিন্তু বর্তমানে চালু হয়েছে, আর আমি এতক্ষণ যে রাস্তার উপর দিয়ে এলাম সেই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই রাস্তাটা শুধুমাত্র মানে ছোট ছোট গাড়ি যেগুলো আছে, সে সমস্ত গাড়িগুলো ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতো যাতায়াত করে, বা কোনো বড় ট্রাক বা বড় লরি যদি কোনো দরকার থাকে, কোনো মাল বা ডেলিভারি দেওয়ার থাকে, সেই পারপাসে শুধুমাত্র যাতায়াত করে। আর পরিবহনের উদ্দেশ্যে শুধুমাত্র এই মুহূর্তে বর্তমানে এই NH-19কে ব্যবহার করা হয়। আর এই NH-19 হচ্ছে এখন একমাত্র পশ্চিমবঙ্গ সমেত ভারতবর্ষের আরও কয়েকটা রাজ্য জুড়ে দিল্লি পর্যন্ত, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত একমাত্র জাতীয় সড়ক NH-19, যেটা আগে ছিল জাতীয় সড়ক 2, এখন হয়ে গেছে NH-19। তো আমি এখন এগিয়ে চলেছি সেই NH-19 দিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে। আর এতক্ষণ ছিলাম জাতীয় সড়ক 2, যেটা ছিল NH-19-এর আগের নাম, বা দিল্লি কলকাতা রোড। সেই দিল্লি কলকাতা রোডটা এখন হয়ে গেছে NH-19। আর বেশিক্ষণ নাই, বর্ধমান থেকে খুব দূরে নেই, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বর্ধমানের কাছাকাছি জায়গায় চলে এসেছি। শক্তিগড় ঢুকছি, আর এই শক্তিগড়ের ল্যাংচা দোকানগুলো দেখা যাচ্ছে। শক্তিগড় এলে অবশ্যই আপনারা এই ল্যাংচার দোকান থেকে ল্যাংচা খাওয়ার চেষ্টা করবেন, কারণ এখানকার ল্যাংচা খুবই বিখ্যাত এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। কলকাতা থেকে বর্ধমান বা কলকাতা থেকে দুর্গাপুর
রুটে যারা আসেন বা যে সমস্ত বেসরকারি বা সরকারি বাস, এসবিএসটিসি বাস থেকে শুরু করে যে কোনো বেসরকারি বাস, যে বাসগুলো এই রাস্তার উপর দিয়ে যায়, প্রত্যেকটা বাস কিন্তু শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলোতে দাঁড়ায় এবং সেখানে কিন্তু প্রত্যেকটা বাস থেকে যাত্রীরা নেমে সেখানে ল্যাংচার স্বাদ গ্রহণ করে। তাই এই রাস্তার উপর দিয়ে যখন যাবেন, শক্তিগড়ের উপর দিয়ে যাবেন, অবশ্যই মানে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা খাওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে আমাদের বর্তমানে মিহিদানা সীতাভোগ কিন্তু এই শক্তিগড়ের সব দোকানে পাওয়া যায়, বললেই তারা আপনাদের সার্ভ করবে, দিয়ে দেবে। আর চেষ্টা করবেন যদি মিহিদানা সীতাভোগ খেতে চান তাহলে সেটা যেন গাওয়া ঘিয়ের হয়। গাওয়া ঘিয়ের মিহিদানা সীতাভোগটা একটু দামি হয়, আর সেটার টেস্ট কিন্তু অপূর্ব বলে বোঝানো যাবে না। একবার খেলে মানে বারে বারে খাবেন, বারে বারে শুধু মিহিদানা সীতাভোগ খাওয়ার জন্যই হয়তো শক্তিগড় চলে আসবেন বা বর্ধমান চলে আসবেন। তাই সবসময় চেষ্টা করবেন গাওয়া ঘিয়ের মিহিদানা বা সীতাভোগটা খাওয়ার। এছাড়া শক্তিগড়ে তো ল্যাংচা আছেই বিখ্যাত, সেই ল্যাংচা অবশ্যই খাবেন। তো এখন আপাতত আমি শক্তিগড়ের কাছাকাছি জায়গায় চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব বর্ধমান। দেখাচ্ছি মগরা থেকে বর্ধমান পর্যন্ত একটা খুব সুন্দর আমার বাইক রাইডের ভিডিও আমার কেটে লাইভ স্ট্রিমিং চ্যানেলে। পৌঁছে গেলাম শক্তিগড়। এই দেখো বাঁ দিকে সমস্ত ল্যাংচার দোকানগুলো দেখা যাচ্ছে। এইখানে কিন্তু সমস্ত বাসগুলো দাঁড়ায়, যে সমস্ত বাস দুর্গাপুর বা আসানসোল থেকে কলকাতা যায় বা কলকাতা থেকে দুর্গাপুর বা আসানসোল বা বর্ধমানের দিকে আসে, প্রত্যেকটা বাস দেখুন এসবিএসটিসি বাস দাঁড়িয়ে আছে। এই ল্যাংচার দোকানগুলোতে দাঁড়াবে এবং এখানে সব বাস থেকে যাত্রীরা নেমে ল্যাংচা হোক বা জলখাবার হোক বা দুপুরে খাবার হোক, তারা কিন্তু এই দোকানগুলো থেকে খাবার খাবে। এই দেখুন ডান দিকে সমস্ত ল্যাংচার দোকান, বাঁ দিকে ল্যাংচার দোকান। এই বেরিয়ে যাচ্ছে শক্তিগড়। আর এই শক্তিগড়ই কিন্তু ল্যাংচার জন্য প্রসিদ্ধ একটা জায়গা। আর সেই সঙ্গে মিহিদানা সীতাভোগ কিন্তু বর্তমানে বিখ্যাত। যে সমস্ত দোকানে ভালো ভালো মানের মিহিদানা সীতাভোগ রাখা হয়, ঠিক সেই মানেরই মিহিদানা সীতাভোগ কিন্তু এই ল্যাংচার দোকানগুলোতেও আপনারা পাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।